আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, যে যেখানে আছো সবাই আশা করি সুস্থ আছো এবং নিরাপদে আছো। সকলকে ঢাকা কলেজের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাস কার্যক্রমে স্বাগতম। আমি আব্দুল্লাহ শরীফ, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। সকলকে এই মহামারীর অর্থাৎ কোভিড-19 এর সংকটকালে আমাদের এই ক্লাস কার্যক্রমে যুক্ত থাকবার জন্য সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের যে কাজটি না করলেই নয় সেটি হচ্ছে যে আমাদেরকে অবশ্যই বাসায় থাকতে হবে, নিরাপদে থাকতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং যেটি করতে হবে যে সকলের প্রতি বাসার যারা যারা আছে বয়োজ্যেষ্ঠ, ছোট সকলের প্রতি এবং নিজের প্রতিও সচেতন থাকতে হবে। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে এই আজকের ইতিহাস বিষয়ের তৃতীয় ক্লাসে সকলকে স্বাগত। আমার আজকে দ্বিতীয় ক্লাস। তো আজকে আমরা ইতিহাসের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের গুরুত্ব, বা যদি বলি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি ইমপ্লিকেশন অফ দ্য অ্যাকুইজিশন অফ দেওয়ানি বাই দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঢাকা কলেজ কর্তৃক এই অনলাইন ক্লাস কার্যক্রমে আমার ইতিহাসের ছাত্রদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলো শুরু করা যাক আজকের আলোচনা। দেওয়ানি লাভের গুরুত্ব বিষয়ে যদি আলোচনা করতে হয়, প্রথমেই যে বিষয়টি সামনে আসে সেটি হচ্ছে 1757 খ্রিস্টাব্দের পলাশী যুদ্ধ এবং 1764 খ্রিস্টাব্দের বক্সারের যুদ্ধ। এই যুদ্ধ দুটিতে দেখা যাচ্ছে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে এবং নতুন রাজনৈতিক ও সামরিক বলে বলীয়ান হয়ে ওঠে। শব্দ দুটি আমি খুবই উপযুক্ত মনে করছি, সেটা হচ্ছে রাজনৈতিক এবং সামরিক বলে বলীয়ান। অর্থাৎ রাজনৈতিকভাবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভূখণ্ডে অংশীদারিত্ব নিজেদের প্রতিষ্ঠা করতে পারে এবং সামরিক বলেও তারা দেখা যাচ্ছে পলাশী যুদ্ধ এবং বক্সারের যুদ্ধে অত্যন্ত সুনিপুণভাবে এবং দক্ষতার সাথে জয়লাভ করে। যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করছি সেটা হচ্ছে দেওয়ানি লাভ, অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ। 1765 সালে রবার্ট ক্লাইভ অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, আবারও বলছি 1765 সালে রবার্ট ক্লাইভ, উনি তৎকালীন সময়ে এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন ছিলেন এবং তিনি এই রবার্ট ক্লাইভ অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সঙ্গে এলাহাবাদের একটি সন্ধিতে স্বাক্ষর করেন। অর্থাৎ এলাহাবাদ নামে একটি জায়গায় তিনি এই সন্ধি স্থাপন করেন এবং সন্ধি চুক্তিতে সম্মত হন। এই সন্ধির দ্বারা ক্লাইভ নবাবের কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ, অর্থাৎ এই যে পলাশী এবং বক্সারের যুদ্ধে এই সমস্ত যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ প্রায় 50 লক্ষ টাকা এবং কারা ও এলাহাবাদ প্রদেশ দুটি লাভ করেন। আবারও বলছি, অর্থাৎ যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ লর্ড ক্লাইভ উনি 50 লক্ষ টাকা দাবি করেন হচ্ছে নবাব সুজাউদ্দৌলার কাছ থেকে এবং পরবর্তীতে কারা ও এলাহাবাদ প্রদেশ দুটি লাভ করেন। এবং কোম্পানি এই যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই কোম্পানিটি অযোধ্যায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করে। অর্থাৎ কোনো প্রকার শুল্ক ছাড়া, অর্থাৎ শুল্ক মুক্তভাবে বাণিজ্য করার সুবিধাটুকু আদায় করে নেয় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ কোথায়? অযোধ্যাতে। এলাহাবাদের সন্ধির দ্বারা রবার্ট ক্লাইভ কার্যত বাংলা ও বিহারকে ইংরেজ শাসনাধীনে রেখে অযোধ্যাকে ইংরেজদের আশ্রিত মিত্র রাজ্যে পরিণত করেন। এখানে একটু বলে রাখা দরকার যে বাংলা ও বিহার ইংরেজের শাসনাধীন রেখে অযোধ্যাকে কেন বলা হচ্ছে যে আশ্রিত মিত্র রাজ্য? ওখানে এজন্য বলা হচ্ছে যে এখানে যে নবাব ছিলেন তার সাথে একটি সন্ধি চুক্তির মাধ্যমে এখানে বিনা শুল্কে বা শুল্কমুক্ত প্রবেশাধিকারের মাধ্যমে এখানে বাণিজ্যের ব্যবস্থাটুকু যখন করে নেওয়া হয় তখন স্বাভাবিকভাবে কিছু না কিছু কোনো না কোনোভাবে ইংরেজদের প্রভাব প্রতিপত্তি এই অযোধ্যাতে রয়ে যায়, যারই ফলে দেখা যাচ্ছে যে এখানে আশ্রিত মিত্র রাজ্য বলে অভিহিত করা হচ্ছে অযোধ্যাকে। তো দেখা গেল কি যে বাংলা ও বিহারকে ইংরেজরা তাদের শাসনাধীনে রেখে দিল।
1765 খ্রিস্টাব্দে এই রবার্ট ক্লাইভ মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম অর্থাৎ দিল্লির সালতানাতে যিনি অধিষ্ঠিত ছিলেন সেই মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম মানে ওই 1765 সালে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম দিল্লির সালতানাতে অধিষ্ঠিত ছিলেন। এই মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে দ্বিতীয় চুক্তিটি করেন এই রবার্ট ক্লাইভ। এই চুক্তির শর্তানুসারে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সঙ্গে কোম্পানির এলাহাবাদের সন্ধির সময় পাওয়া যে কারা ও এলাহাবাদ প্রদেশ দুটি কোম্পানি শাহ আলমকে উপহার দেয়। আচ্ছা, তো দেখা যাচ্ছে কি যে এই চুক্তির শর্তানুযায়ী অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সঙ্গে কোম্পানির এলাহাবাদের সন্ধির সময় পাওয়া যে কারা এবং এলাহাবাদ, যেমন ওই সন্ধির সময় যে কারা এবং এলাহাবাদ প্রদেশ দুটি তারা অধিকার করে নিয়েছিল, ওই দুটি কোম্পানিকে তারা কাকে উপহার হিসেবে দিল? শাহ আলমকে উপহার হিসেবে দিল। অর্থাৎ দিল্লির সম্রাট যিনি ছিলেন, দিল্লির মোগল সম্রাট যিনি ছিলেন দ্বিতীয় শাহ আলমকে তারা এই দুটি প্রদেশ উপহার দিলেন। বিনিময়ে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায় ভার দেওয়া হয়। তাহলে দেখা যাচ্ছে যে বাংলা, বিহার, উড়িষ্যার যে অর্থনৈতিক দিকটি অর্থাৎ রাজস্ব আদায়ের যে দিকটি, এই দিকটি পুরোটাই পরিপূর্ণভাবে বা পুরোপুরিভাবে কোম্পানির হাতে তুলে দেওয়া হয় এই মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মাধ্যমে। এই ব্যবস্থাকে বলা হচ্ছে কোম্পানির দেওয়ানি লাভ। তাহলে আমরা কি বলতে চাচ্ছি দেওয়ানি লাভ সম্পর্কে বা দেওয়ানি লাভ সম্পর্কে আমরা কি বলতে পারি? যে চুক্তি অনুযায়ী কারা এবং এলাহাবাদ যখন কারায়ত্ত হয় হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে, পরবর্তীতে দ্বিতীয় শাহ আলমের কাছে যখন এটি উপহার হিসেবে পাঠানো হয়, তার বিনিময়ে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম যখন কোম্পানিকে বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজস্ব আদায়ের ভার দেওয়া হয়, অর্থাৎ রাজস্ব আদায়ের দায়িত্বটুকু অর্পণ করা হয় বা দায়িত্ব দেওয়া হয়, এই রাজস্ব আদায়ের দায়িত্বটুকুকে বলা হচ্ছে কোম্পানির দেওয়ানি লাভ বা ভারত উপমহাদেশে কোম্পানির দেওয়ানি লাভ। এবার আসা যাক ভারতের ইতিহাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের গুরুত্বটা কিরকম ছিল। ভারতের ইতিহাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের গুরুত্ব ছিল অপরিসীম। নিঃসন্দেহে এই সন্ধির ফলে কোম্পানি বাংলার প্রকৃত শাসকে পরিণত হয় এবং নবাব নামমাত্র শাসকে পরিণত হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে একটি সাম্রাজ্যে যখন অর্থনৈতিক শক্তি কোনো নবাবের হাতে না থাকে বা নবাবের হাত থেকে যখন চলে যায়, তখন সেই নবাব কিন্তু মূলত থাকে হচ্ছে একজন নামমাত্র শাসক। যার ফলে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত বা অর্থনৈতিক দিক থেকে ক্ষমতার যে খর্বকায় অবস্থা, এই খর্বকায় অবস্থার কারণে নবাব বাংলার যে নবাব উনি মূলত নামমাত্র শাসকে পরিণত হন। অর্থাৎ বাংলার প্রকৃত শাসকে পরিণত হয় হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পলাশী যুদ্ধের পর থেকে এবার যেটা আসবো যে পলাশী যুদ্ধের পর থেকে কোম্পানি বাংলায় যে ক্ষমতা লাভ করেছিল তার কোনো আইনত বৈধতা ছিল না। একটু খেয়াল করে দেখি লাইনটায়, পলাশী যুদ্ধের পর থেকে কোম্পানি বাংলায় যে ক্ষমতা লাভ করেছিল, অর্থাৎ এই পলাশী যুদ্ধে নবাব যখন পরাজিত হয়, এই নবাব পরাজিত হওয়ার পরে কোম্পানি যে ক্ষমতায় আসলো তার কোনো আইনগত বৈধতা কিন্তু ছিল না, কারণ এর প্রতি মোগল সম্রাটের কোনো অনুমোদন ছিল না। অর্থাৎ মোগল সম্রাট এই বাংলাতে বাংলা, বিহার, উড়িষ্যাতে এই পলাশী যুদ্ধে যখন পলাশী যুদ্ধে যখন এই নবাব পরাজিত হলো, তো এই যুদ্ধের মাধ্যমে নবাব পরাজিত হওয়ার ফলে কোম্পানি যে বাংলায় মানে ক্ষমতা লাভ করে, এর অনুমোদন কিন্তু মোগল সম্রাট দেননি। 1765 সালে চুক্তির মাধ্যমে দেওয়ানি লাভ করার পর কোম্পানির ক্ষমতা লাভ মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের অনুমোদন সাপেক্ষে আইনগত বৈধতা পায়। অর্থাৎ মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম কর্তৃক যে অনুমোদন সাপেক্ষেই কিন্তু মূলত দেখা যাচ্ছে যে কোম্পানি বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে বা এই ভূখণ্ডে আইনগত বৈধতা পায়। এরপরে আর কি দেখা যাচ্ছে যে এই সন্ধির ফলে মীর কাসিমের পক্ষে আর মাথার দুলে দাঁড়াবার সম্ভাবনা ছিল না। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই পলাশী যুদ্ধে যে মীর কাসিম যে যেটাকে আমরা বলি যে বিশ্বস্ততার অভাব প্রকাশ পেয়েছিল
বা অবিশ্বাসের একটা কাজ করেছিল মীর কাসিম, তারই ফলশ্রুতিতে পরে যখন তিনি চিন্তা করলেন যে তিনিই হবেন নবাব এবং তিনি সর্বেসর্বা হয়ে উঠবেন, পরবর্তীতে দেখা যায় যে পলাশী যুদ্ধে পরাজিত হওয়ার পরে বক্সারের যুদ্ধের ঠিক আগ দিয়ে মীর কাসিম কিন্তু কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে পারেননি, এবং দেখা যাচ্ছে যে বক্সারের যুদ্ধের পরেও কিন্তু মীর কাসিম কোনোভাবেই আর এদের সাথে টিকতে পারছিলেন না। কাদের সাথে? এই কোম্পানির সাথে বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। কি কারণ? এর কারণটাই ছিল মূলত এই সন্ধি। কারণ এই সন্ধির মাধ্যমে এই নবাবরা কাদের আওতায় বাংলায়, কাদেরকে মেনে বাংলায়, এই দিল্লির সালতানাতকে মেনে বাংলায়, যখন দিল্লির সালতানাতের মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম যখন এই কোম্পানির আইনগত বৈধতা দেওয়া শুরু করলে সন্ধির মাধ্যমে, তখনই কিন্তু মূলত বাংলার নবাবদেরকে দেখা যাচ্ছে যে তারা ক্ষমতাহীন হয়ে পড়ে এবং তারা কোনোভাবেই আর উঠে দাঁড়াতে পারেনি। এরপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে কোম্পানির দেওয়ানি লাভের পর থেকে নবাবদের পদ বজায় থাকলে প্রকৃত ক্ষমতার অধিকারী ছিল কোম্পানি, অর্থাৎ পদে ছিল কারা? নবাবরা, কিন্তু প্রকৃত ক্ষমতার অধিকারী ছিল হচ্ছে কোম্পানিরা। কিরকম ভাবে? ব্যবসা বাণিজ্যের দিক থেকে, বাণিজ্য কুঠি নির্মাণের দিক থেকে, বাণিজ্যিক আদান প্রদানের দিক থেকে, এবং দেখা যাচ্ছে যে রাজস্ব আদায়ের দিক থেকে, যেটাকে আমরা দেওয়ানি বলতেছি, এই বিষয়টা রাজস্ব আদায়ের বিষয় থেকে দেখা যাচ্ছে যে তারা স্থানীয় যারা ব্যবসায়ী ছিল তাদের কাছ থেকে চড়া মূল্যে রাজস্ব আদায় করত, এবং নেপোটিজম যে শব্দটা আমরা খুবই পরিচিত, যে নেপোটিজম বা স্বজনপ্রীতির কারণে কোম্পানির যে শাসকবর্গ ছিল তাদেরই যে আত্মীয় স্বজনদেরকে বিভিন্নভাবে একচেটিয়া ব্যবসা বাণিজ্যের সুযোগ করে দিয়েছিল। এই একচেটিয়া ব্যবসা বাণিজ্য সুযোগ করে দেওয়ার কারণে স্থানীয় যে সমস্ত ব্যবসায়িক শ্রেণী ছিল তারা কিন্তু মার খেয়ে গেল এবং তাদের ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে পড়ে গেল। এবং দেখা যাচ্ছে যে কোম্পানির যে শাসকবর্গ ছিল তাদের যে আত্মীয় স্বজন যারা কিনা এই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিল, তাদের থেকে মানে রাজস্ব আদায়ের ব্যাপারটা ছিল একেবারে অপ্রয়োজনীয়। মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে রাজস্ব আদায়ের দিক থেকে তারা ছাড় পেত কারা? এই কোম্পানির শাসকবর্গের স্বজনপ্রীতির কারণে, কোম্পানির শাসকবর্গের আত্মীয় স্বজনের কারণে, যারা কিনা এই ভূখণ্ডে একচেটিয়া ব্যবসা বাণিজ্য শুরু করে। অর্থাৎ কোম্পানির দেওয়ানি লাভের পর থেকে নবাবের পদগুলো বজায় থাকে। নবাবের পদ নামমাত্র একটি আলংকারিক পদ ছিল, কিন্তু প্রকৃত ক্ষমতা ছিল মূলত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। নবাবের কর্মচারীগণ ক্রমে কোম্পানির দ্বারা মনোনীত হয়ে কোম্পানির ইঙ্গিতেই কাজ করতে থাকে। অর্থাৎ নবাবের যে কর্মচারীগণ যারা ছিলেন, অর্থাৎ নবাবের যে সাবঅর্ডিনেট যারা ছিলেন, তারা ক্রমে কোম্পানির দ্বারা মনোনীত হতো। অর্থাৎ কোম্পানি যাকে মনোনয়ন দিতেন তাকে কিন্তু নবাব কর্মচারী হিসেবে নিয়োগ করতে পারতেন। এখানেও কিন্তু কোম্পানির একটি দূরভিসন্ধি প্রচ্ছন্ন প্রভাব কিন্তু বিরাজমান, এবং কোম্পানির ইঙ্গিতেই কিন্তু এই কর্মচারীগণ কাজ করতেন। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকেও শক্তিহারা হয়ে পড়ে নবাব, এবং প্রশাসনিক দিক থেকেও কিন্তু শক্তিহারা হয়ে পড়ে এই নবাব। অর্থাৎ দেখা যাচ্ছে যে কোম্পানি মনোনীত ব্যক্তিদেরকেই এই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে বা নবাবের কর্মচারী হিসেবে নিয়োগদান করতে হতো, এবং কোম্পানির ইঙ্গিতে এই কর্মচারীরা এই কোম্পানির নির্দেশক্রমে বা কোম্পানির ইচ্ছা অনুযায়ী তারা কাজ করত। এবার আসা যাক পরের পয়েন্টে, যে কোম্পানি সরাসরি বাংলার শাসন ক্ষমতা দখল করলে, অর্থাৎ কোম্পানি যখন সরাসরি, অর্থাৎ নবাব তো নামকাওয়াস্তে বা নামমাত্র একজন নবাব ছিলেন, পদে অধিকারী ছিলেন, কিন্তু কোম্পানি যখন সরাসরি শাসন ক্ষমতা গ্রহণ করলো, ফরাসি এবং অন্যান্য ইউরোপীয় শক্তিগুলো ইংরেজদের অধিকার অস্বীকার করতে পারত। অর্থাৎ ইউরোপীয় শক্তিগুলো কিন্তু ইংরেজদের অধিকার অস্বীকার করতে পারত, কিন্তু তারা করেনি। আচ্ছা, তো দেখা যাচ্ছে কি যে নবাবকে সিংহাসনে রেখে ইংরেজ কোম্পানি প্রমাণ করেছিল যে তারা নবাবের অধীনে কাজ করছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ইংরেজ কোম্পানিকে যারা পাঠিয়েছিল, ব্রিটেনের রানী বা এরা কিন্তু মূলত পরবর্তীতে দেখা যাচ্ছে যে তারা কিন্তু পরবর্তীতে বুঝতে পারে যে এই ইন্ডিয়ান ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে উদ্দেশ্যে এই ভারত ভূখণ্ডে আসে বা অবস্থান করে, তারা কিন্তু সেই উদ্দেশ্যে মূলত এই বিষয়টি ধরে রাখতে পারেনি। অর্থাৎ বাণিজ্যিক উদ্দেশ্যে যে তারা এসেছিল তারা কিন্তু তা ধরে রাখতে পারেনি। তো একটা বিষয় খুব স্পষ্ট, যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
বাণিজ্যিক উদ্দেশ্যে বা ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য বা তাদের বিভিন্ন পণ্যদ্রব্য এখানে আনয়ন অথবা এখান থেকে বিভিন্ন যে বিভিন্ন পণ্যদ্রব্য যে সমস্ত পণ্যদ্রব্যের ইউরোপের বাজারে চাহিদা রয়েছে সেই সমস্ত পণ্যদ্রব্য যখন এখান থেকে নিয়ে যাওয়ার চিন্তা করেছিল, ঠিক এই সমস্ত পণ্যদ্রব্যের জন্য যে ব্যবসা বাণিজ্য শুরু করেছিল, পরবর্তীতে এটি ব্যবসা বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। পরবর্তীতে সেটি আস্তে আস্তে দীর্ঘায়িত হয় বা প্রসারিত হয় হচ্ছে নবাবের সিংহাসন দখলের জন্য। আর বাংলা বিহার উড়িষ্যায় ব্যবসা বাণিজ্য নয়, বাংলা বিহার উড়িষ্যায় শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য এই কোম্পানি মূলত মূল ভূমিকা পালন করে। রবার্ট ক্লাইভ এইভাবে আইনের ধোঁকা তৈরি করেন, অর্থাৎ কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলার শাসন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে এবং জনসাধারণের উপর শোষণ বৃদ্ধি পেতে থাকে। এই লাস্টের লাইনটা একটু যদি ডিফাইন করি বা একটু বিস্তারিততে যদি যাই, তাহলে বলতে হবে যে রবার্ট ক্লাইভ এখানে কোম্পানির যে দেওয়ানি লাভের কথা বলা হচ্ছে, এই কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলার যে শাসন ব্যবস্থাটুকু ছিল, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ বা রুলিং সিস্টেম যেটা ছিল, এটি কিন্তু মূলত নবাবের অধীনে যেটা ছিল সেটা কিন্তু বিধ্বস্ত হয়ে পড়ে এবং এটি পর্যদুস্ত হয় এবং দেখা যাচ্ছে যে জনসাধারণের উপরে শোষণ বৃদ্ধি আস্তে আস্তে বাড়তেই থাকে। যে বিষয়টি একটু আগে বলেছিলাম যে এখানে যে একচেটিয়া ব্যবসা বাণিজ্য, যেখানে মুক্ত বাজার অর্থনীতি মতো বা অবাধ প্রতিযোগিতার মাধ্যমে যে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা চেয়েছিল এই স্থানীয় যে সমস্ত ব্যবসায়ীগণ, তারা কিন্তু সেই বিষয়টা পাননি। তারা পেয়েছিল কি একচেটিয়া ভাবে এই রবার্ট ক্লাইভ বা তার যে কর্মচারী যারা ছিল তাদের বিভিন্নভাবে এখানে ব্যবসা বাণিজ্যের সুযোগ করে দিয়েছিল। তাদেরকে রাজস্ব আয় দিতে হতো না, রাজস্ব কর থেকে তারা মুক্ত ছিল, রাজস্ব করের অধীনে তারা ছিল না। যেই কারণে দেখা যাচ্ছে যে স্থানীয় যারা ব্যবসা বাণিজ্য যারা করতো তারা স্থানীয় পণ্যদ্রব্যে বিক্রি করতে তারা অসহায় বোধ করে এবং তারা পারেনি ভালোভাবে ব্যবসা করতে। এই কারণে কিন্তু মানে এটাই কিন্তু মূলত কারণ ছিল যে জনসাধারণের উপর শোষণ ক্ষমতা আস্তে আস্তে উত্তরোত্তর বৃদ্ধি লাভ করে। এখন শোষণের পর্যায়টা কেমন? শোষণের পর্যায়টা এরকম যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্থানীয় যে সমস্ত ব্যবসায়ী যারা ছিল তাদের উপর বেশি রাজস্ব কর ধার্য করা হতো এবং দেখা যাচ্ছে যে সূর্যাস্ত আইনের মতো একটা কঠিন আইন, সূর্যাস্তের আগে যদি কর বা রাজস্ব আদায় করা না হতো তাহলে তাদের হালের বলদ বা তাদের যে ঘরের যে মূল্যবান সামগ্রী বা তাদের যে মূল্যবান পণ্যদ্রব্য বা ঘরে যে তৈজসপত্র সবকিছু নিয়ে যাওয়া হতো। ইভেন এমনকি এই যে তারা যে ভিটেমাটি, তাদেরকে ভিটেমাটি ছাড়া করা হতো। এই সমস্ত বিভিন্ন ধোঁকাবাজি আইনের কারণে আমরা বলতে চাচ্ছি যে এটা একটা ক্লাইভের একটা চক্রান্ত ছিল, যে চক্রান্তের মাধ্যমে বাংলা এই ভূখণ্ডে যে সমস্ত জনসাধারণ যারা ছিল তাদের উপর অন্যায় অত্যাচার এবং শোষণ নিপীড়নের পরিমাণ বৃদ্ধি করাই ছিল তাদের মূল লক্ষ্য। এবং তারা শাসন করতে চেয়েছিল মূলত, তারা এসেছিল মূলত ব্যবসায়িক কাজে, কিন্তু তারা এখানে হত্যাকর্তায় পরিণত হয়। অর্থাৎ তারা এখানে বাংলার যে শাসন ব্যবস্থা তা ভেঙে তারা নিজেদের মানে রুলিং সিস্টেমটা এখানে ডেভেলপ করে। তো এইভাবেই মূলত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভটা হয় এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ গুরুত্ব, অর্থাৎ আজকে শিখন ফলে আমরা যা দেখতে পাচ্ছি যে ইমপ্লিকেশন অফ দ্য অ্যাকুইজিশন অফ দেওয়ানি বাই দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। এই বিষয়টি যদি আদ্যপান্ত যদি আমরা দেখি তাহলে দেখতে পাই আমরা কয়েকটি ধাপে বিস্তারিত আলোচনা করেছি। তার মধ্যে একটি হচ্ছে আমরা গত ক্লাসে আমাদের ম্যাডাম পড়িয়েছেন যে 1757 সালে পলাশী যুদ্ধ, এর পরের ক্লাসে হয়তো আমরা দেখবো যে 1764 সালে বক্সারের যুদ্ধ। তো আজকে যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে 1757 এবং 1764 এই বক্সারের যুদ্ধে, উভয় যুদ্ধে যখন বাংলার নবাব যখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হলেন, ঠিক তখনই বাংলায় অর্থাৎ এই ভূখণ্ডে রাজনৈতিক এবং সামরিক দিক থেকে এবং সাথে সাথে অর্থনৈতিক দিক থেকে পর্যদুস্ত হয়ে পড়ে এই বাংলার নবাবরা। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে একটি সন্ধির মাধ্যমে, এলাহাবাদ সন্ধির মাধ্যমে রবার্ট ক্লাইভ অযোধ্যা সুজাউদ্দৌলার কাছে একটি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয় এবং সন্ধিতে দেখা যাচ্ছে কারা এবং এলাহাবাদ নামে দুটি প্রদেশ তারা লাভ করে এবং 50 লক্ষ টাকার বিনিময়ে রবার্ট ক্লাইভকে দেওয়া হয়। রবার্ট ক্লাইভ নবাবের কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 50 লক্ষ টাকা আদায় করবে এবং কোনো প্রকার বিনা শুল্কে, অর্থাৎ বিনা শুল্কে অযোধ্যায় তারা বাণিজ্য লাভ করবে এবং অযোধ্যা হয়ে পরে একটি দেখা যাচ্ছে আশ্রিত মিত্র রাজ্যে পরিণত হয়।
এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে যেহেতু দিল্লি সালতানাতকে সন্তুষ্ট করতে হবে, দিল্লি সালতানাতকে সন্তুষ্ট না করলে আবার দিল্লির সম্রাটরা আক্রমণের শিকার হতে পারেন এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে কারণে 1765 সালে তারা কি দিল্লি সালতানাতের যে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম তার সাথে একটা দ্বিতীয় চুক্তি স্বাক্ষরিত হয়, এবং এই স্বাক্ষরিত চুক্তিতে দেখা যাচ্ছে যে এলাহাবাদ এবং কারা নামক যে দুটি প্রদেশ, তারা এই দুটি প্রদেশে শাহ আলমকে উপহার হিসেবে দেয়। এবং শাহ আলম যেটা করেন, যেটা কিনা সবচেয়ে বেশি বুমেরাং হয়েছে বা আমাদের এই ভূখণ্ডের নবাবদের জন্য একেবারে শেষ করে দেওয়ার মতো, সেটি হচ্ছে যে তিনি বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজস্ব আদায়ের ভারটি দেওয়ানো হচ্ছে কোম্পানির শাসনকর্তাদের হাতে বা শাসকবর্গের হাতে। তো এইভাবেই মূলত এই সন্ধির মাধ্যমে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে মানে মুকুটহীন রাজায় পরিণত হয় হচ্ছে নবাব, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক আর যেটা এখানে আমরা যেটা দেওয়ানি লাভের কথা বলতেছি, যে এই যে মানে যেটাকে বলছি যে রাজস্ব আদায়ের ভারটি যখন দেওয়া হয়, তখনই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভটা দেওয়ানিটা পায়। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে 64 পরবর্তী সময় অর্থাৎ মীর কাসিম যখন দেখলেন যে এই সন্ধির ফলে যে তাকে আর উঠতে দেওয়া হচ্ছে না, তখনই কিন্তু আস্তে আস্তে তিনিও কিন্তু অনেকটা মানে স্থবির হয়ে পড়েন। এরপরে দেখা যাচ্ছে যে কোম্পানি দেওয়ালের ফলে যে স্থানীয় যে সমস্ত মানে ব্যবসায়ী যারা ছিল বা স্থানীয় জনগণ যারা, তাদের উপর অন্যায় অত্যাচার এবং জুলুম নিপীড়ন আরো উত্তরোত্তর বৃদ্ধি পায়, এবং এই ইউরোপীয় শক্তিগুলো কিন্তু তাদেরকে অস্বীকার করতে পারতো, কিন্তু এখানে এত ক্ষমতাধর ছিল যে কারণে আর এখানে কেউ মাথা তুলে দাঁড়াতে পারেনি। তো এই ছিল মূলত আজকের আলোচনা। তো আজকের আলোচনায় আমরা সবিস্তার জানতে পারলাম যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের গুরুত্ব। তো এই ছিল মূলত আজকে আমাদের আলোচনা। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব বাসায় নিয়মিত সামাজিক দূরত্ব মেনে বজায় রাখতে, এবং যদি বাইরে যেতে হয় সেখানেও সামাজিক দূরত্ব মেনে বজায় রাখা, মাস্ক ব্যবহার করা, এবং একটি বিষয় না বললেই নয় যে এই দেশটি আমাদের, আমাদের পরিবার, আমাদের সমাজ সবই আমাদের, এবং আমাদের উচিত আমাদের নিজেদের সচেতন থাকা, নিজেদের পরিবারকে সচেতন রাখা, এবং সর্বোপরি যেটি যে সরকার কর্তৃক বাংলাদেশ সরকার কর্তৃক যে জাতীয় স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধিটি মেনে চলা। এবং একটা বিষয় মনে রাখতে হবে যে এখন কলেজ বন্ধ, কলেজ যেহেতু মানে শুরু হচ্ছে না এই কোভিড-19 প্রকোপের কারণে, তো আমাদের উচিত হবে বাসায় আমাদের ইন্টারনেটের কানেকশন নিয়ে আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রমে প্রত্যেকটি ক্লাসের সাথে যুক্ত থাকা, যার যে বিষয়ে ক্লাস সেই বিষয়ে যুক্ত থাকা। এবং মনে রাখতে হবে যে আমার এই ক্লাস নেওয়ার সাথে সাথে তোমাদেরকে যেটা করতে হবে যে একটু বইয়ের সংস্পর্শে আসতে হবে। আমি জানি আমাদের মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, বা মেসেজের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন বইয়ের কথা বলা হয়েছে, এবং তোমরা যে কোনো বই, ওখানে যে কটি বইয়ের বুক লিস্টের বা বইয়ের তালিকা দেওয়া আছে, যে কোনো বই তোমরা ওখান থেকে যে কটি বই আছে তার মধ্যে একটি জোগাড় করে নিতে, 2-3টি জোগাড় করে নিতে পারো, একটি জোগাড় করে নিতে পারো। এবং যেটি আমাদেরকে মনে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে যে আসলে কলেজ কিন্তু যখন খুলবে তখন কিন্তু পরীক্ষার পদ্ধতির মধ্যে চলে আসবে, সংক্ষিপ্ত পদ্ধতি হতে পারে, যে কোনো পদ্ধতি হতে পারে, একটা পরীক্ষা পদ্ধতির মধ্যে চলে আসবে। এবং এই যে ক্লাস নেওয়া হচ্ছে এটি কিন্তু মূলত ক্লাস। তবে ভালো লাগতো যদি আমরা আমরা ক্লাসরুমে বসে ক্লাস করতে পারতাম। তবে আমাদের উচিত হবে, চেষ্টা করতে হবে যে সবসময় এই বই পাঠ্যপুস্তকের সাথে থাকা, এবং সর্বোপরি কলেজ প্রশাসনের যে নির্দেশিত যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমের সাথে অবেগ করা, এবং বিভিন্ন তথ্য যে কলেজ কর্তৃপক্ষ যে দিয়ে থাকে সেগুলোর সাথে যুক্ত থাকা। এবং এটাও মাথায় রাখতে হবে যে কলেজ খুললেই কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষা এর সাথে যুক্ত হয়ে যাবে। তো পরীক্ষাগুলোর জন্য নিজেকে পরিণত করতে হবে। এবং সর্বোপরি যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কোনোভাবেই পড়াশোনায় গ্যাপ দেওয়া যাবে না, অর্থাৎ ছাড় দেওয়া যাবে না। আমি বরাবরের মতোই প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাসে বলে থাকি, এই 4টি কথা সবসময় বলে রাখি, যে এটা হচ্ছে পরিশ্রমে ধন সম্পদ হয়, পুণ্যে আনে সুখ, আলস্যতে দারিদ্র্য আনে, পাপে আনে দুঃখ। অর্থাৎ পরিশ্রম করলে তো সেখানে ধন সম্পদ অনেক কিছু সম্ভব। পরিশ্রমে পুণ্যে আনে সুখ, অর্থাৎ পুণ্য করলে সুখ পাওয়া যায়, সুখ লাভ করা যায়, সুখে শান্তিতে থাকা যায়। আলস্যতে দারিদ্র্য আনে, আচ্ছা অলস যদি হও, যদি পড়াশোনায় বা নিজের ব্যক্তিগত জীবনে যদি অলস হয়, তাহলে কিন্তু সেখানে দারিদ্র্য নেমে আসবে। এবং পাপে আনে দুঃখ, যদি পাপ করা হয় তাহলে সেখানে দুঃখটাই বাড়বে, কমবে না।
তো আসো আমরা সকলে চেষ্টা করি আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রমে যুক্ত থাকার জন্য। এবং একটা বিষয় মনে রাখতে হবে যে ঢাকা কলেজের সুযোগ্য অধ্যক্ষ স্যার প্রফেসর নেহান আহমেদ স্যার এবং সুযোগ্য উপাধ্যক্ষ স্যার এবং ঢাকা কলেজের প্রত্যেক শিক্ষক তোমাদের জন্য যে অনলাইন ক্লাস কার্যক্রমে যুক্ত হয়ে তারা যে পরিশ্রমটুকু করছে, এই পরিশ্রমটুকুর বিনিময় মূল্য তখনই হবে যখন তুমি বাসায় পড়তে বসবে এবং তোমার বইয়ের সাথে তোমার একটা সম্পর্ক গড়ে উঠবে। তো তোমাদের কাছে একটি মিনতি থাকবে সবসময় যে আমাদের প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার সহ আমাদের সমস্ত শিক্ষকদের যে এই পরিশ্রমটুকু, এই কষ্টটুকু, এই পরিশ্রমটুকুর সম্মান তখনই জানানো হবে যখন তুমি তোমার বইয়ের সাথে সংশ্লিষ্ট হবে এবং পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাবে। মনে রাখতে হবে, এর আগের ক্লাসে বলেছিলাম, প্রতিষ্ঠান কখনো ব্যক্তিকে সমৃদ্ধ করে না, ব্যক্তির কারণে প্রতিষ্ঠান সমৃদ্ধ হয়। আবার একই কথা যে ব্যক্তির কারণে প্রতিষ্ঠানে কিন্তু দুর্নাম হয়। তো এই জন্য বলছি যে চেষ্টা করতে হবে, মাথায় রাখতে হবে মাত্র 2টি বছর ভালো করে পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট নিয়ে ঢাকা কলেজ থেকে বেরিয়ে এবং নতুন জীবনের পথ এগিয়ে যাওয়া, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের জীবনে পদার্পণ করা। এবং ইতিহাস বিষয়ের কথা যদি বলতেই হয়, মনে রাখতে হবে যে ইতিহাস কিন্তু একেবারেই পার্ট অ্যান্ড পার্সেল, অর্থাৎ জীবনের এমনই একটি উপাদান বা জীবনের এমনই একটি মানে বিষয় যে তুমি যদি, যে জাতি নিজের ইতিহাস জানে না সে জাতি আসলে উন্নতি লাভ করতে পারে না। তো আমি তোমাদেরকে এই জন্যই বলবো যে ইতিহাস পড়তে হবে, কারণ হচ্ছে তোমার বাস্তবিক জীবনে তোমার কাজে লাগবে, তোমার ব্যক্তিত্ব জীবনে কাজে লাগবে। তুমি তোমার সম্পর্কে জানতে পারবা, তোমার জানার আগ্রহ থাকবে, অনেক বিষয় সম্পর্কে তোমার পৃথিবী সম্পর্কে জানার আগ্রহ থাকবে, এ দেশ সম্পর্কে তোমার জানার আগ্রহ থাকবে। আরেকটি বাস্তবিক পক্ষে যেটা, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইতিহাসের বিষয় থেকে সংশ্লিষ্ট প্রশ্ন থাকে। এবং আমার এতটুকু বিশ্বাস যে বছর, সাল এবং বিভিন্ন ঘটনা প্রবাহ, ইতিহাস অর্থাৎ ইতিহাস নিয়ে যখন পড়া শুরু করবা তখন তোমার দেখবা যে তোমাদের মধ্যে জানার আগ্রহটা আস্তে আস্তে ডে বাই ডে ডেভেলপ করবে। তো আজকে এতটুকু পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসো আমরা জাতীয় স্বাস্থ্যবিধি মেনে চলি, সামাজিক দূরত্ব বজায় রাখি, নিজে নিরাপদ থাকি এবং দেশকে নিরাপদ রাখি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।